ওকে, শুরু করা যাক। আমার গলা শোনা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, তাই তো? একজন কেউ কনফার্ম করো। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। আর রেকর্ডিংও দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তো উইল স্টার্ট টুডে। একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যার থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে এবং তোমাদের সারা জীবন কাজে লাগবে। হয়তো তোমরা প্র্যাকটিক্যালে অনেকটা পড়েওছো এটা, তাই জন্য তোমাদের বুঝতেও সুবিধা হবে। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। ঠিক আছে? আচ্ছা, আমরা যে এটা ইউভি ভিজিবল স্পেকট্রোফোটোমিটার হচ্ছে যে স্পেকট্রোটার সাহায্যে তোমরা আর কি বিভিন্ন প্র্যাকটিক্যাল করে থাকো। ঠিক আছে, তোমরা তো প্র্যাকটিক্যাল করেছো এবং রিডিং ফিডিংও নিয়েছো ওই স্পেকট্রোটা ইউজ করে। তো ওই স্পেকট্রোস্কোপির যে প্রিন্সিপালটা, সেটাই আমরা পড়বো। অ্যাপ্লিকেশনস তো আমি বলেছি আগের ভিডিওতে, বাট দিস ইজ নট ভেরি ইজি। এটা কিন্তু একটু কমপ্লেক্স আছে জিনিসটা। আমাদের কিছু বেসিক জিনিস বুঝতে হবে। এবং শুধু যে পরীক্ষার খাতায় এটা ইম্পর্টেন্ট তা নয়, তোমাদের যে প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যালের যে ভাইভা হবে, ভবিষ্যতে তোমরা যদি রিসার্চ বা এমএসসি যাই পড়ো, সেখানেও প্র্যাকটিক্যালেও কিন্তু এটা গুরুত্ব, মানে যদি বলো যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কি তোমাদের সিলেবাসে, তাহলে হচ্ছে এই টপিকটা, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। ওকে, আমরা এখানে কিছু কনসেপ্ট বুঝে নিই। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কিউভেট। যে কিউবেটটা তোমরা প্রত্যেকে দেখেছো, এক্সপেরিমেন্ট করার সময় দেখেছো তো এই জিনিসটা? এমন কেউ আছে যে দেখোনি? হ্যাঁ স্যার, দেখেছি। হ্যাঁ, কেউ ভাঙনি এখনো, তাই তো? না নাকি স্যার, ভেঙেওছো? এখনো কেউ ভাঙনি, ভেরি গুড। তাহলে এই যে ব্যাপারটা কিছুই না, এই কিউবেটের মধ্যে একটা মেটেরিয়াল আছে। ধরো জলের মধ্যে তুমি একটা ডাই নিয়েছো বা কিছু নিয়েছো, বা কোনো প্রোটিন নিয়েছো, বা তুমি গ্লুকোজ মাপছো, যাই মাপো, ব্যাপারটা কি হবে, এই যে সলিউশনটা আছে এর মধ্যে যদি তুমি একটা লাইট ফেলো, লাইটটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, যেটার ইন্টেন্সিটি হচ্ছে I0। ঠিক আছে, ইনসিডেন্ট লাইট মানে একটা লাইট ফেললে যার ইন্টেন্সিটি হচ্ছে I0। এবার এই এই লাইটটা যখন পাস করবে এই সলিউশন দিয়ে, ট্রান্সমিটেড যে লাইটটা সেটার ইন্টেন্সিটি হচ্ছে গিয়ে I। তার মানে কি হচ্ছে যে কি কি হতে পারে, হয় এটা হতে পারে এই যে ইনসিডেন্ট লাইটটা ছিল, এটার যে ইন্টেন্সিটি ছিল I0, এই লাইটটা ট্রান্সমিট হওয়ার পর ইন্টেন্সিটিটা I, এবার ইন্টেন্সিটিটা কমে যেতে পারে বা সমান থাকতে পারে। কমে যাবে কখন? যখন এই যে সলিউশনটা এ কিছুটা লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে বা শোষণ করে নিচ্ছে। ঠিক আছে, ইন্টেন্সিটিটা কমে যাবে তখন যখন এই সলিউশনটা কিছুটা লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে বা শোষণ করে নিচ্ছে। এই যে লাইট অ্যাবজর্ব করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই আজকে আমরা পড়বো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে। তার মানে এই যে ইনসিডেন্ট লাইট উইথ ইন্টেন্সিটি I0, ইট ইজ পাসিং থ্রু আ সলিউশন। এক মিনিট দাঁড়ান তো। হ্যালো, আমি একটা ক্লাস নিচ্ছি, নিয়ে আপনাকে কল করছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই যে ইন্টেন্সিটিটা, যে লাইটটা পড়ছে সেটার ইন্টেন্সিটি হচ্ছে I0। নাও when it is passing through a solution, some ওই কুকুর এত চেঁচাচ্ছে। জাস্ট আ মিনিট। আচ্ছা, থেমে গেছে। মা, একটু কুকুরগুলোকে চুপ করাও তো, আমি একদম ক্লাস নিতে পারছি না। একটু কুকুরগুলোকে চুপ করাও প্লিজ। ঠিক আছে, আচ্ছা, এই যে ইনসিডেন্ট লাইট with the intensity I0, it is passing through the solution. So what may happen, some of the light, okay, that may get absorbed, কিছু photons আর কি absorb হয়ে যাচ্ছে। Okay, so the transmitted light might have a lesser intensity compared to the incident light, or it may happen যে কোনো ফোটনই absorb হচ্ছে না। ইনসিডেন্ট লাইটের যতটা ইন্টেন্সিটি ছিল, ট্রান্সমিটেড লাইটেরও ইন্টেন্সিটি সেম থাকছে। ইট ডিপেন্ডস আপন দিস সলিউশন whether this solution is capable of absorbing the light or not। ঠিক আছে, সেটা সলিউশনের উপর ডিপেন্ড করছে। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা আমাদের মাথায় রাখতে হবে, এই যে ইনসিডেন্ট লাইট,
হ্যাঁ, এই ইনসিডেন্ট লাইটটা কিন্তু একটা নির্দিষ্ট ওয়েভলেংথের, ঠিক আছে। দিস ইনসিডেন্ট লাইট ইজ হ্যাভিং আ পার্টিকুলার ওয়েভলেংথ, একটা নির্দিষ্ট ওয়েভলেংথের লাইট, ঠিক আছে। মানে ইট ইজ নট দ্য লাইট দ্যাট ইউ সি ফ্রম, এই যে আমাদের এখানে টিউব লাইট বা বাল্ব থেকে যে আলো আসছে সেই আলো কিন্তু নয়, বিকজ দোজ লাইটস হ্যাভ আ কম্বিনেশন অফ ডিফারেন্ট ওয়েভলেংথ, ঠিক আছে। তো ওগুলোকে কিন্তু আমরা মোনোক্রোম্যাটিক লাইট বলবো না, কিন্তু এই ইনসিডেন্ট লাইটটা হচ্ছে মোনোক্রোম্যাটিক লাইট, মানে একটা নির্দিষ্ট ওয়েভলেংথের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য। ওই যে লাইটটা, সেটার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং প্রত্যেকটি লাইট বিম সেম ফেজে আছে। সেম ফেজে কি, এই ব্যাপারটা ছেড়ে দাও, যদি 12 পড়ে থাকো তো পড়েছো, এইটুকু খালি মাথায় রাখো, বা যদি স্পেকট্রোস্কোপির লেকচারটা শুনে থাকো তাহলেও বুঝতে পারবে। এইটুকু খালি মাথায় রাখো, এই ক্রিস্টালোগ্রাফির লেকচারটা, সরি, এইটুকু খালি মাথায় রাখো যে ইনসিডেন্ট লাইটটার একটা নির্দিষ্ট ওয়েভলেংথ আছে, হ্যাঁ, এবং পাস করার পর সেই লাইটটা কমছে না সমান থাকছে। যদি কমে যায় তার মানে কি, যে এই সলিউশনটার দ্বারা কিছুটা লাইট এর শোষণ হয়েছে, যার জন্য লাইটের ইন্টেন্সিটিটা কমে গেছে। এইবারে আমরা নেক্সট একটা প্যারামিটার দেখবো, সেই প্যারামিটারটাকে আমরা বলছি টি। টি কথাটার মানে হচ্ছে ট্রান্সমিটেন্স। এই যে একটু আমার কার্সারটা ফলো করবে, এই যে টি, এটার মানে হচ্ছে ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্স মানে কিছুই না, যে কতটা লাইট ট্রান্সমিট হচ্ছে এই সলিউশনটার ভেতর দিয়ে। এখানে যে ইনসিডেন্ট লাইটটা পড়ছে এবং যে লাইটটা বেরিয়ে যাচ্ছে, তো কতটা লাইট ট্রান্সমিট হচ্ছে এই সলিউশনটার মধ্যে দিয়ে। ফর এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ, ফর এক্সাম্পল, স্যার হ্যাঁ বলো। বলছেন আপনি কি স্ক্রিন শেয়ারিং করছেন? আমি মনে হয় দেখতে পাচ্ছি না, সবাইকে একবার জিজ্ঞেস করুন তো। এই কেউ দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ও তাহলে আমি পাচ্ছি না। তুমি আমাকে পিন করো, ওখানে দেখবে যে আমার এই যে স্ক্রিন শেয়ারিংটা আছে, অভিষেক স্যার প্রেজেন্টিং, ওটাকে পিন করো। সবাই দেখতে পাচ্ছ তো? একটা ইনসিডেন্ট লাইট, একটা কিউভেট আছে, আর হ্যাঁ স্যার পাচ্ছি। ইকুয়েশনস আছে ইত্যাদি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি ট্রান্সমিটেন্স বা টি। এটা এটা এই ব্যাপারটা কি, যে কতটা লাইট ট্রান্সমিট হচ্ছে থ্রু দা সলিউশন। তাহলে আই, এটা যদি হচ্ছে গিয়ে ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি, আর আই জিরোটা হচ্ছে গিয়ে ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি। হ্যাঁ, আইটা হচ্ছে ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি, আই জিরোটা হচ্ছে ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি। তাহলে ট্রান্সমিটেন্স আমরা কি বলবো? খুব সহজভাবে বোঝাচ্ছি, ধরো আমার 100টা ফোটন আছে, ঠিক আছে, 100টা ফোটন আছে ইনসিডেন্ট লাইটে। ট্রান্সমিটেড লাইটটা যখন ডিটেক্টর একটা ডিটেক্ট করছে, এখানে ট্রান্সমিটেড লাইটটা যখন একটা ডিটেক্টর ডিটেক্ট করছে, তার মধ্যে আমি 60খানা ফোটন দেখতে পাচ্ছি, 60, ঠিক আছে। তাহলে আমার ট্রান্সমিটেন্স হচ্ছে গিয়ে 60/100। ট্রান্সমিটেড লাইটে 60টা ফোটন আছে, বাকি 40টা ফোটন কি হয়েছে, এ শোষণ করে নিয়েছে বা অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি ইজ আ কাইন্ড অফ আ অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ঠিক আছে, যেখানে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মনোক্রোম্যাটিক লাইটকে একটি সলিউশন অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, আর ট্রান্সমিটেড লাইটে আমরা কিন্তু ইউজুয়ালি দেখতে পাই যে ফোটনের সংখ্যা কম বা সমানও দেখা যায়, ইউজুয়ালি কমই দেখা যায়। তাহলে এখানে ট্রান্সমিটেন্স হচ্ছে 60/100। 60/100 মানে হচ্ছে গিয়ে 0.6। তো হিয়ার দ্য ট্রান্সমিটেন্স ইজ 0.6। আমরা এটাকে পার্সেন্টেজ ফর্মেও রিপ্রেজেন্ট করতে পারি। এইটাকে আমরা বলছি পার্সেন্টেজ ট্রান্সমিশন। এই যে টি, কার্সারটাকে ফলো করবে, পার্সেন্টেজ, এটাকে আমরা বলছি পার্সেন্টেজ ট্রান্সমিশন। তাহলে পার্সেন্টেজ ট্রান্সমিশন কত হচ্ছে? 100 × 60/100। এটা ছিল 60টা ফোটন, এখানে আছে 100টা ফোটন পড়েছিল, 60টা পাস করেছে, তাহলে 0.6 × 100 দ্যাট ইজ ইকুয়াল টু 60%। খুব সোজা জিনিস, 100টা ফোটন ছিল, 60টা পাস করে গেছে, ট্রান্সমিটেড লাইটে আছে, তাহলে 60% হচ্ছে গিয়ে ট্রান্সমিটেন্স। ইজ দ্যাট ওকে? আচ্ছা, এইবার এরপরে আমরা একটা নেক্সট কনসেপ্ট বুঝবো, সেটা হচ্ছে এ বা অ্যাবজর্বেন্স। এই অ্যাবজর্বেন্স কনসেপ্টটা কি না, আমরা ট্রান্সমিটেন্স তো দেখলাম, অ্যাবজর্বেন্স কনসেপ্টটা হচ্ছে যখন আমরা এরকম একটা লগারিদমিক স্কেলে
I0 that is the incident light by I that is the transmitted light নেব। I0 by I, ঠিক আছে, that is 1 by T। I0 by I is equal to 1 by T বা 1 by transmittance। Transmittance হচ্ছে গিয়ে I by I0, তাহলে I0 by I হচ্ছে 1 by T। তাহলে অ্যাবজর্বেন্স কার্সারটা ফলো করবে, that is equal to log 10 into 1 by T, log 10 1 by T, বা সেটাকে আমরা লিখতে পারি অ্যাবজর্বেন্স is equal to minus log 10 T। এটা সিম্পল ম্যাথমেটিক্স, তোমরা জানো 1 by T কে যদি আমরা T করতে যাই তাহলে এখানে একটা নেগেটিভ সাইন আমাদের বসাতে হবে। এইবার তোমরা যখন স্পেকট্রোফটোমিটার ব্যবহার করেছো তোমরা দেখতে পেয়েছো যে আমরা নির্দিষ্ট কিছু রিডিং পাচ্ছি, আমাদের ভ্যালু পাচ্ছি 0.5, 0.549, 0.752, 0.899 বা 0.018 বা 0.087। এই ভ্যালুগুলো হচ্ছে গিয়ে অ্যাবজর্বেন্সের ভ্যালু। এবং তোমাদের যারা প্র্যাকটিক্যাল করিয়েছেন, ধরো বিভাস স্যার বা মানালি ম্যাডাম, শান্তনী ম্যাডাম, এরা বলেন যে একের ওপর চলে গেলে ভ্যালুটা তখন কিন্তু প্রবলেম, মানে ঠিকঠাক রিডিং আমরা পাবো না। তাহলে আমরা একটু বুঝে নিই যে এই ভ্যালুগুলোর মানে কি। হ্যাঁ, ধরো যখন আমার অ্যাবজর্বেন্স কথাটার মানে হচ্ছে শোষণ করা, তাই তো? যখন আমার ইনসিডেন্ট লাইট এটার যা ইন্টেন্সিটি I0 এবং ট্রান্সমিটেড লাইট এটার ইন্টেন্সিটি হচ্ছে গিয়ে I, দুটো সমান, দ্যাট ইজ I0 ইজ ইকুয়াল টু I। তার মানে 100টা ফোটন এই লাইটে ছিল, এই সলিউশনটার মধ্যে দিয়ে পাস করেছে। সলিউশনটা একটা কিউভেটে আছে, যে কিউভেটটার লেন্থ হচ্ছে L। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, দুটো কনসেপ্ট। একটা হচ্ছে যে এই যে সলিউশনটা, এই সলিউশনটার ইয়ে হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে C, দ্যাট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ দিস সলিউশন। সলিউশনের তো একটা মোলার কনসেন্ট্রেশন আছে, 1 মোলার, 2 মোলার, 0.5 মোলার, 1 মিলিমোলার, যাই হোক। সো দিস সলিউশন ইজ হ্যাভিং আ পার্টিকুলার কনসেন্ট্রেশন, মানে তুমি এটা প্রোটিন বলো বা গ্লুকোজ বলো বা ডাই বলো, সেটা তুমি কি কনসেন্ট্রেশনে নিয়েছো এই সলিউশনে, সেটা একটা দেখার। তো দ্যাট ইট ইজ হ্যাভিং আ পার্টিকুলার কনসেন্ট্রেশন, দ্যাট ইজ C, দ্যাট ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ মোলারিটি। আর এটার একটা লেংথ আছে কিউভেটটার, দ্যাট লেংথ ইজ L। ওকে, তাহলে আমার ইনসিডেন্ট লাইট I0 যখন আমি পাস করাচ্ছি আর ট্রান্সমিটেড লাইট হচ্ছে I। ইনসিডেন্ট লাইটে যদি আমার 100টা ফোটন থাকে, if I have 100 photon in my incident light and if I have 100 photon in my transmitted light, তার মানে কি ইনসিডেন্ট লাইট আর ট্রান্সমিটেড লাইট দুটোরই ইন্টেন্সিটি সেম, তার মানে কোনো অ্যাবজর্পশন হয়নি বা কোনো রকমের শোষণ হয়নি। সেক্ষেত্রে অ্যাবজর্বেন্স ভ্যালু কত হবে আমাকে একটু বলো। কি হলো, কেউ শুনতে পাচ্ছে না? যদি কোনো অ্যাবজর্পশন না হয়ে থাকে তাহলে অ্যাবজর্বেন্স কত হবে? 0 হবে, তাই তো? হ্যাঁ, এবারে যদি কোনো অ্যাবজর্পশন না হয়ে থাকে অ্যাবজর্বেন্স 0 হবে। এবারে আমরা একটু এই ইকুয়েশনে বসাই log 10, তাহলে I0 বাই I। হ্যাঁ, এখানে এটাও 100টা ফোটন, এখানেও 100টা ফোটন, তাহলে I0 কত হবে? 100। আর I কত হবে? 100। তাহলে অ্যাবজর্পশন হয়নি, তাহলে I0 বাই I কত হবে? মানে 1 হবে। 1 হবে, log 1 0 হবে। হ্যাঁ, log 1 অবশ্যই, log 1 বেস যদি 10 থাকে log 1 0 হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার আমি দেখে নিই যে আমার যদি ধরো এই রকম ব্যাপার ঘটে যে 90% অ্যাবজর্বেন্স হয়েছে, ঠিক আছে, 90% অ্যাবজর্বেন্স, তাহলে মানে 90% লাইটই অ্যাবজর্ব হয়ে গেছে, তাহলে কতটা, তাহলে আমার ট্রান্সমিটেন্স কত হবে? আচ্ছা, প্রথম ক্ষেত্রে যেখানে অ্যাবজর্বেন্স 0 ছিল সেক্ষেত্রে আমার ট্রান্সমিটেন্স কত ছিল? 100% ট্রান্সমিটেন্স, এটাও 100, এটাও 100, 1 1
ইন্টু 100, আমরা যদি পার্সেন্টেজ ট্রান্সমিটেন্স দেখি 100% ট্রান্সমিটেন্স। এইবারে ধরো যে আমার 90% লাইট অ্যাবজর্বড হয়েছে আর 10% লাইট ট্রান্সমিটেড হচ্ছে। ওকে, হ্যালো, 90% লাইট আমার অ্যাবজর্বড হচ্ছে আর 10% ট্রান্সমিটেড হচ্ছে, তাহলে আই কত হবে? আই জিরো যদি 100 হয়, আই কত হবে? বোঝাতে পারলাম? হ্যালো, স্যার আরেকবার বলুন, বুঝতে পারলাম ঠিক করে। আমার 90% লাইট অ্যাবজর্বড হয়ে গেছে আর 10% ট্রান্সমিটেড হয়েছে, ঠিক আছে? তাহলে আবার কেউ এলো নাকি? না, সাইলেন্ট মেসেজ করলো 10%। ও মেসেজ করলো। যা যা, স্যারই তো বেরিয়ে গেল। তো সমস্যা, মাঝে মাঝেই লিংক চলে যায়। আমার জুম অনেক ভালো ছিল এর থেকে, অনেক বেটার ছিল জুম এর থেকে। মাঝে মাঝে এই লিংক চলে গেলে ভীষণ অসুবিধা হয়, আর এই মাঝখানে কেউ ঢুকলে তো খুবই ইয়ে হয়। দেখা যাচ্ছে তো স্ক্রিন, আর আমার গলাও শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে আমি যেটা বলছি যে ইনসিডেন্ট 100টা ফোটন ছিল, তো ট্রান্সমিটেড হয়েছে 10টা ফোটন, তাহলে আমার ট্রান্সমিটেন্স কত? 90 স্যার। 10%। ও হ্যাঁ, সরি স্যার। ও হ্যাঁ। 100টা ফোটন ইনসিডেন্ট ছিল, 10টা ফোটন ট্রান্সমিটেড হয়েছে, মানে 90টা ফোটন অ্যাবজর্বড হয়ে গেছে। তাহলে আমার ট্রান্সমিটেন্স আই জিরো হচ্ছে আই হচ্ছে 10, ঠিক আছে, আর আই জিরো হচ্ছে 100, তাহলে সেটা হচ্ছে 0.1, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 10%। কারোর কোনো ডাউট? না স্যার। এই ক্ষেত্রে আবার আমি বলছি, আমার ইনসিডেন্ট লাইটে 100টা ফোটন আছে, ট্রান্সমিটেড লাইটে 10টা ফোটন আছে, তাহলে ট্রান্সমিটেন্স হলো 10/100, পার্সেন্টেজ ট্রান্সমিটেন্স হলো 10/100 ইন্টু 100, মানে 10%। আমার অ্যাবজর্বেন্স কত হবে? এখানে বসাও, আই জিরো কত আছে? 100 আছে। আর আই কত আছে? আরে বলো। স্যার 1 আসবে অ্যাবসর্বেন্স। হ্যাঁ, কেন, কি করে আসছে? এখানে মানে আমার আই জিরো কত আছে? I0 তো আছে 100, তার মানে আর 10 আই বাই কত আছে? আই আছে 10। তাহলে আই জিরো বাই আই কত হচ্ছে? I0 বাই আই আসছে 10 আসছে। তাহলে 100 বাই লগ অফ 10 কত হবে? 1। 1, ঠিক আছে। তার মানে আমি যদি অ্যাবজর্বেন্স ভ্যালু আমার 1 আসে, তাহলে আমার ট্রান্সমিটেন্স কিন্তু 10%। এর থেকে যদি 1 এর ওপরে যদি অ্যাবজর্বেন্স ভ্যালু চলে যায়, তাহলে ট্রান্সমিটেন্স কি আরো বাড়বে না কমবে? হ্যাঁ, 1 এর ওপরে যদি অ্যাবজর্বেন্স ভ্যালু চলে যায়, ট্রান্সমিটেন্স বাড়বে না কমবে? কি হলো? আরে কেউ বলো। হ্যাঁ, কমবে স্যার। অবশ্যই কমবে, ঠিক আছে। কারণ আমি বারবারই বলছি যে হ্যাঁ অবশ্যই, অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু, এইটা কি আই জিরো বাই আই মানে কি 1/t, আই জিরো বাই আই মানে হচ্ছে 1/t, ঠিক আছে। তো যদি t ইজ ইকুয়াল টু আই বাই আই জিরো হয়, তাহলে আই জিরো বাই আই মানে হচ্ছে 1/t, তাহলে অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু 1/t। তার মানে কি অ্যাবজর্বেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ট্রান্সমিটেন্স। I again repeat, absorbance is proportional to 1/t। তার মানে হচ্ছে
যে অ্যাবজর্বেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ট্রান্সমিটেন্স। I0/I মানে হচ্ছে 1/T, তাহলে অ্যাবজর্বেন্স ইজ প্রপোর্শনাল টু 1/T, তার মানে হচ্ছে অ্যাবজর্বেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ট্রান্সমিটেন্স। খুব সহজ ভাষায়, যে যদি ট্রান্সমিটেড লাইট বেশি হয় তাহলে অ্যাবজর্বড লাইট কম হবে, আর যদি অ্যাবজর্বড লাইট বেশি হয় তাহলে ট্রান্সমিটেড লাইট কম হবে। আবার বলছি, যদি ট্রান্সমিটেড লাইট বেশি হয় অ্যাবজর্বড লাইট কম হবে, যদি অ্যাবজর্ব লাইট বেশি হয় তাহলে ট্রান্সমিটেড লাইট কম হবে। কিন্তু যদি আমার অ্যাবজর্বেন্সের ভ্যালু 1 এর ওপর চলে যায় তাহলে কি হবে, ট্রান্সমিটেন্স 10% এর কমও চলে যাবে। তার মানে আমার যদি 100টা ফোটন থাকে সেক্ষেত্রে আমার 10টার কম ফোটন ট্রান্সমিটেড হচ্ছে। এইখানে এরার চলে আসবে, কারণ ডিটেক্টরের তো একটা ক্ষমতা আছে। ধরো তোমার ডিটেক্টর 50টা ফোটন ডিটেক্ট করছে ঠিকঠাক ভাবে, 40টা, 30টা, 20টা ইত্যাদি, কিন্তু 10টার নিচেও যদি চলে যায় তখন কিন্তু আর সে ঠিকভাবে ডিটেক্ট করতে পারবে না। ঠিক আছে, যার জন্য অ্যাবজর্বেন্স ভ্যালু যদি 1 এর ওপর চলে যায় তার মানে ট্রান্সমিটেন্স ভ্যালু 10% এরও কম হয়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু এরার চলে আসবে। আর দ্বিতীয় আরো একটা কারণে এরার আসবে, সেটা আমরা দেখব, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অতিরিক্ত হাই হয়ে যাওয়ার জন্য, সেটা নিয়ে আমরা পরে পড়বো। আপাতত এইটা মাথায় রাখো, অ্যাবজর্বেন্স ভ্যালু 1 এর ওপর যদি চলে যায় তখন কিন্তু আর ল্যাম্বার্ট-বিয়ার্স ল, যেটা আমরা এক্ষুনি দেখবো, প্রপারলি ফলোড হয় না, কারণ ট্রান্সমিটেন্সটা 10% এরও কমে চলে যায়। তাহলে অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্স এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। কি হলো? ধরে নিচ্ছি সবার ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এইখানে এই গ্রাফটা দেখো, যখন অ্যাবজর্বেন্স, এটা হচ্ছে একটা ইনভার্স প্রপোর্শনাল গ্রাফ, হ্যাঁ, একটা এক্সপোনেনশিয়াল ইনভার্স প্রপোর্শনালিটির গ্রাফ, মানে রাদার লগারিদমিক ইনভার্স প্রপোর্শনালিটির গ্রাফ। যখন অ্যাবজর্বেন্স 0, ট্রান্সমিটেড 1, এবারে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি, যে অ্যাবজর্বেন্স যেই বাড়ছে, আবার অ্যাবজর্বেন্স যখন 2, ট্রান্সমিটেন্স অলমোস্ট 0, মানে খুব কম আর কি, 0.01 হবে অ্যাকচুয়াল ভ্যালুটা। যেই অ্যাবজর্বেন্স কমছে এই দিকে, ট্রান্সমিটেন্স কিন্তু বাড়তে থাকছে। ইজ ইট ক্লিয়ার? যেই অ্যাবজর্বেন্স কমছে 2 এর থেকে 1.6, 1.2, 0.8, 0.4 ইত্যাদি করে, যেই অ্যাবজর্বেন্স কমছে ট্রান্সমিটেন্স কিন্তু বাড়তে থাকছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? So there is inverse proportionality between these two. নেক্সট আমরা একটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে ল্যাম্বার্ট-বিয়ার্স ল। ঠিক আছে, এই ল্যাম্বার্ট-বিয়ার্স ল এটা হয়তো তোমরা আগেও পড়েছো তো প্র্যাকটিক্যালে। ঠিক আছে, স্টিল আমরা একটু ঝালিয়ে নিই। ঠিক আছে, আমাদের দুটো কনসেপ্ট কি কি না, আমি তোমাদের বলেছিলাম যে এই যে আমার যে সলিউশনটা আছে, এটা তো একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন আছে, একটা মোলার কনসেন্ট্রেশন, 1 মিলিমোলার, 2 মিলিমোলার, 5 মিলিমোলার, 50 মিলিমোলার, যাই হোক। এবং এই যে কিউভেটটায় বা যে পাত্রটায় আমি নিয়েছি, এটার একটা নির্দিষ্ট লেন্থ আছে। তাহলে ল্যাম্বার্ট ল কি বলছে, যে এই যে ইনসিডেন্ট লাইটটা যদি এই সলিউশনের ঘনত্ব বাড়ে, মানে কনসেন্ট্রেশন বাড়ে, ডেনসিটি ইন দ্য টার্মস অফ কনসেন্ট্রেশন, এই যদি কনসেন্ট্রেশনটা বাড়ে, এটা বিয়ার্স ল বলছি, ভেরি সরি, এটা বিয়ার্স ল কি বলছে, যে এই যে ইনসিডেন্ট লাইট এটা যে পাস করছে এই সলিউশন দিয়ে, এই সলিউশনের যদি কনসেন্ট্রেশন বাড়ে তাহলে অ্যাবজর্বেন্স বাড়বে না কমবে? অ্যাবজর্বেন্স মানে হচ্ছে সলিউশনের লাইটটাকে শোষণ করার ক্ষমতা। যদি ইনসিডেন্ট লাইটটা যে সলিউশন দিয়ে পাস করছে সেটার কনসেন্ট্রেশন বাড়ে তাহলে অ্যাবজর্বেন্স বাড়বে না কমবে? তো বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ একটা অতিরিক্ত ঘন মিডিয়াম দিয়ে যদি পাস করে বেশি লাইট অ্যাবজর্ব হবে, অবশ্যই। তাহলে অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। ক্লিয়ার? Absorbance is directly proportional to the concentration.
যদি কনসেন্ট্রেশন বাড়ে অ্যাবজর্বেন্স বাড়বে। নেক্সট আরেকটা প্রশ্ন, এই যে কিউভেটটা, হ্যাঁ এই যে কিউভেটটা বা যে কোনো পাত্র, এটার যদি আমি লেংথটা বাড়িয়ে দিই, হ্যাঁ তাহলে এই যে লাইটটা পড়ছে সেটার অ্যাবজর্বেন্সটা বাড়বে না কমবে? লেংথটা যদি বাড়িয়ে দিই, মানে লাইটটাকে আরো অনেকটা লেংথ দিয়ে বাড়বে পাস স্যার, করে, বাড়বে অ্যাবজর্বেন্স বাড়বে, মানে শোষণ বাড়বে। করার ক্ষমতা বাড়বে। এই যে ব্যাপারটা যে লেংথটা বাড়িয়ে দিলে অ্যাবজর্বেন্স বাড়বে, এই কথাটা বলেছেন গিয়ে হচ্ছে ল্যাম্বার্ট। দিস ইজ ল্যাম্বার্টস ল। দ্যাট ইজ the incident light will be absorbed more if we increase the path length of the cuvette. Okay, the incident light will be absorbed more, that will be absorbed more if we increase the path length of the cuvette. Okay, path length of the cuvette যদি আমি বাড়িয়ে দিই তাহলে ইনসিডেন্ট লাইটটা অতিরিক্ত বেশি মাত্রায় অ্যাবজর্ব হবে। খুব স্বাভাবিক ব্যাপার, অনেকটার মধ্যে দিয়ে ওকে যেতে হচ্ছে, তাহলে অনেকগুলো মলিকিউলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, শোষণ বেশি হবে। বিয়ার কি বলছেন, যে যদি আমি কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিই, ঠিক আছে, এই 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 যে সলিউশনটা আছে সেটার কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিই, মানে সলিউট কনসেন্ট্রেশন, যেটাই সলিউট আছে, তোমার সল্ট হতে পারে, কোনো ডাই হতে পারে ইত্যাদি, তাহলে কি হবে, তাহলেও কিন্তু অ্যাবজর্বেন্স বাড়বে। তাহলে অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন and absorbance is directly proportional to the path length. তাহলে বিয়ার বলছেন absorbance is directly proportional to the concentration of the solution through which the incident light is passing, and Lambert বলছেন absorbance is directly proportional to the path length of the cuvette through which the incident light is passing. এই দুটো মিলিয়ে একটা ল তৈরি হলো, সেটাকে বলছি ল্যাম্বার্ট বিয়ার্স ল। এখানে এ হচ্ছে অ্যাবজর্বেন্স, ঠিক আছে, এই অ্যাবজর্বেন্সটা কি হচ্ছে, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, কাজটা ফলো করো, দিস অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন, দ্যাট ইজ দিস সি, আর এল, দ্যাট ইজ দ্য পাথ লেংথ। অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অ্যান্ড দ্য পাথ লেংথ। এবার ইকুয়েট করতে গেলে কি হবে, A is directly proportional to C and L, that is A is directly proportional to C into L. এবার এটাকে যদি একটা ইকুয়েশনের ফর্মে আমি ফেলতে চাই, তখন কি দরকার, আমার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দরকার, তাই তো? আরে A is directly proportional to C, that is the concentration, into L, that is the path length. এবার A is equal to C, যে L যদি আমি লিখতে চাই, তাহলে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দরকার নয়? সিম্পল ম্যাথমেটিক্স, y is directly proportional to x, ইকুয়েট করতে হলে কি হবে, y is equal to mx। পড়েছি তো আমরা এইটুকু অঙ্ক, নাকি কোনো ডাউট? বুঝতে পারছো না? কেউ বুঝতে না পারলে পরিষ্কার জিজ্ঞেস করো। তাহলে YA is equal to absorbance is equal to C into L, আর একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমরা বসাচ্ছি, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে এক্সটিংশন কোএফিশিয়েন্ট। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে এক্সটিংশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে? যখন আমরা কনসেন্ট্রেশনটা মোলার ভ্যালুতে নেব, তখন এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বলবো গিয়ে হচ্ছে মোলার এক্সটিংশন কোএফিশিয়েন্ট। ইট উইল বি কল্ড মোলার এক্সটিংশন কোএফিশিয়েন্ট। ওকে, তো হোয়াট ইজ দিস we will study afterwards, বাট এইটুকু আমরা বুঝতে পারছি অ্যাবজর্বেন্স, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ওয়েভলেংথের কতটা লাইট আর কি শোষণ করে নিয়েছে সলিউশনটা, সেটা নির্ভর করবে এই কনসেন্ট্রেশনের উপর, পাথ লেংথের উপর, আর এই মোলার এক্সটিংশন কোএফিশিয়েন্ট, বা এটাকে মোলার অ্যাবজর্পটিভিটিও বলে, এক্সটিংশন কোএফিশিয়েন্টও বলে বা অ্যাবজর্পটিভিটিও বলে। ওকে, তাহলে যত তোমার মোলার এক্সটিংশন কোএফিশিয়েন্ট বেশি হবে, তত কিন্তু তোমার অ্যাবজর্বেন্সও বেশি হবে। এবং প্রত্যেকটি নির্দিষ্ট সলিউটের জন্য, ধরো তুমি একটা মিথিলিন ব্লু ডাই নিলে, তার একটি নির্দিষ্ট মোলার এক্সটিংশন কোএফিশিয়েন্ট আছে। তুমি ধরো অন্য কোনো একটা ডাই নিলে, ব্রোমোক্রেসাল গ্রিন নিলে, তার একটি নির্দিষ্ট মোলার এক্সটিংশন কোএফিশিয়েন্ট আছে। তুমি ধরো কোনো প্রোটিন নিয়ে ল্যাম্বার্ট বিয়ার্স ল টেস্ট করছো, তুমি সে বিএসএ নিলে,
তাহলে বিএস এর একটি নির্দিষ্ট মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট আছে। আমার বলার অর্থ হচ্ছে প্রত্যেকটি সলিউটের একটি নির্দিষ্ট মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট আছে এবং এটা দিস ইজ ভেরি স্পেসিফিক টু আ স্পেসিফিক সলিউট। Okay, so this is the Lambert-Beer's law that we see, that is absorbance is equal to molar extinction coefficient into molar concentration into the path length. ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশনটা আমরা মোলে মেজার করছি, পাথ লেংথটা এটা আমরা কিসে মেজার করব, এটা আমরা সেন্টিমিটারে মেজার করব। দিস ইজ দ্য লেংথ, সো কনসেন্ট্রেশন ইজ মেজার্ড ইন মোল, পাথ লেংথ ইজ মেজার্ড ইন সেন্টিমিটার। তাহলে অ্যাবজর্বেন্সের ইউনিট কি হবে? কে বলবে আমায় অ্যাবজর্বেন্সের ইউনিট কি হবে? ন্যানোমিটার? নো। Anybody else? কেউ বলতে পারবে? সপ্তর্ষি, what will be the unit of absorbance? হ্যাঁ জানো সপ্তর্ষি? সপ্তর্ষি শুনতে পাচ্ছ? জনার্দন, কেউ কেউ আমার গলাই শুনতে পাচ্ছে না? জনার্দন? হ্যাঁ স্যার, পারবো না। কেন পারবে না? আবার এখানে যাও, গিয়ে দেখো what is this transmittance and this absorbance. These are nothing but ratio, কতটা লাইট পড়ছে, কতটা লাইট ট্রান্সমিটেড হচ্ছে, বা কতটা লাইট পড়ছে এবং কতটা লাইটের শোষণ হচ্ছে। তো যদি রেশিও হয় তাহলে তার ইউনিট কি হবে? কোনো রেশিওর তো কোনো ইউনিট হয় না। এক্স্যাক্টলি, কোনো ইউনিটই হবে না। অ্যাবজর্বেন্স বা ট্রান্সমিটেন্সের কোনো ইউনিটই হবে না। ইট ইজ জাস্ট আ রেশিও। ট্রান্সমিটেন্স হচ্ছে কতটা লাইট পড়ছে এবং কতটা লাইট ট্রান্সমিটেড হচ্ছে, অ্যাবজর্বেন্স হচ্ছে কতটা লাইট ইনসিডেন্ট পড়ছে এবং কতটা লাইট অ্যাবজর্বড হচ্ছে। তো দিস উইল হ্যাভ নো ইউনিট, দ্যাট ইজ দ্য আনসার। তাহলে অ্যাবজর্বেন্স উইল নট হ্যাভ এনি ইউনিট। জনার্দন বলতে থাকো, কনসেন্ট্রেশনের ইউনিট কি ছিল? কি বলছি, কনসেন্ট্রেশনের ইউনিটটা কি বলেছি? আচ্ছা, পাথ লেংথের ইউনিট কি ছিল? কেউ মন দিয়ে শোনো না। পাথ, হ্যাঁ বলো বলো, পাথ লেংথের ইউনিট কি ছিল? সেন্টিমিটার। সেন্টিমিটার, ভেরি গুড। কনসেন্ট্রেশনের ইউনিট কি ছিল? সেন্টিমিটার। সেন্টিমিটার, অবশ্যই পাথ লেংথের ইউনিট সেন্টিমিটার। কনসেন্ট্রেশনের ইউনিট কি ছিল? মোল পার লিটার। মোল পার লিটার, ঠিক আছে, দ্যাট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন। ওকে ফাইন। তাহলে আমাকে একটা জিনিস বলো, এই মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট এটার ইউনিট কি হবে? এটার কোনো ইউনিট নেই, এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার বা মোল আমি যদি ধরে নিই, ঠিক আছে। আর এইটা এই মোলার কনসেন্ট্রেশন যেহেতু, আর এটার হচ্ছে সেন্টিমিটার। তাহলে এই মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্টের ইউনিট কি হবে? হে ভগবান, এই কি অবস্থা! তোমরা পড়াশোনা একদম করো না তো, বেসিক অঙ্ক কেউ পাচ্ছ না? সপ্তর্ষি, এটার কোনো ইউনিট নেই, এটার ইউনিট হচ্ছে এম, দ্যাট ইজ মোলার, এটার ইউনিট হচ্ছে সেন্টিমিটার। তাহলে এটার ইউনিট কি হবে? স্যার লিটার, মোল ইনভার্স, সেমি ইনভার্স। মোল পার সেন্টিমিটার। মোল ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স।
এম ইনভার্স একজনকে বলেছিল ওই লিটার মোল পার সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কি একটা বললো, আমি জানি না কে বললো। কে বললো? আমি বললাম স্যার। লিটার মোল পার সেন্টিমিটার কি একটা বলেছিল, কে বললে? স্যার সপ্তর্ষি। আচ্ছা, সপ্তর্ষি, ফাইন। ওকে, দ্যাট উইল বি দ্য ইউনিট এক্স্যাক্টলি। তাহলে এম ইনভার্স সিএম ইনভার্স, কারণ আলটিমেটলি মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টটা কি? অ্যাবজর্বেন্স বাই কনসেন্ট্রেশন ইনটু পাথ লেংথ, অ্যাবজর্বেন্স বাই কনসেন্ট্রেশন ইনটু পাথ লেংথ। তাহলে এখানে দুটোই যেহেতু ডিনোমিনেটরে চলে আসছে, তো ইট উইল বি মোল ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, আমি এমনি এমনি জিজ্ঞেস করছি না। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখতে থাকো, দিস আর স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টের ইউনিট কি, মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট কি, ইত্যাদি ইত্যাদি। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ভাইভার থেকে শুরু করে রিটেন এক্সাম প্রত্যেকটা এগুলো জিজ্ঞেস করা হয়। বা একটা অ্যাবজর্বেন্স এত আছে, মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট এত, আর আমরা যে কিউবেট ইউজ করি তার পাথ লেংথ এই এলটা সবসময় ইকুয়াল টু 1 সেন্টিমিটার হয়। আবার বলছি, আমরা যে কিউবেট ইউজ করি বা যে কোনো ল্যাবে, মানে বিশ্বে যে কিউবেট ইউজ করা হয়, ব্যাপারটাকে সহজ করার জন্য, কেউ মিউট করো কারণ খুব আওয়াজ আসছে, সেই কিউবেটের পাথ লেংথ সবসময় 1 সেন্টিমিটারই রাখা হয়। আরে মিউট করো কেউ, খুব আওয়াজ আসছে নাকি? কেউ একটা মিউট করোনি, মানে অন রেখেছো আর কি মাইকটাকে, তাই বলছি মাইকটাকে মিউট করে দাও। যাই হোক, সো অল এইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যে তোমাকে কনসেন্ট্রেশন, তোমাকে অ্যাবজর্বেন্স বলে দিচ্ছি, মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট বলে দিচ্ছি, পাথ লেংথ অলওয়েজ ইকুয়াল টু 1 এনিওয়্যার। আমরা যে কোনো কিউবেটই ব্যবহার করি, মোর অর লেস জেনারেলাইজ ফর্মে বলছি, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে সেটার পাথ লেংথ কিন্তু 1ই রাখা হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে তো? কে মিউট করেনি আমি দেখি, আমি মিউট করে দিচ্ছি। মিউটই আছে, তাহলে এত আওয়াজ আসছে কেন? ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখতে পাচ্ছ আবার স্ক্রিন সবাই? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবারে আমরা নেক্সট একটা জিনিসে চলে আসি। আমরা তাহলে একটা অ্যাবজর্বেন্স আর কনসেন্ট্রেশন, মানে এই ইকুয়েশনটার থেকে দেখো, অ্যাবজর্বেন্স আর কনসেন্ট্রেশন এর মধ্যে, যেখানে তোমার পাথ লেংথটা হচ্ছে সবসময় 1 সেন্টিমিটার বা কনস্ট্যান্ট। পাথ লেংথ আমি বলেছি আমাদের নর্মাল যে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার ব্যবহার করা হয়, তার জন্য পাথ লেংথ সবসময় কনস্ট্যান্ট রাখা হয়, দ্যাট ইজ ইকুয়াল টু 1। ওকে, পাথ লেংথ ইজ কেপ্ট অ্যাজ 1, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। আর মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট, এটা তো এমনি একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট তো এটা এমনি একটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট সলিউটের জন্য একটা সেম হবে। তাহলে আমরা যদি অ্যাবজর্বেন্সের সাথে কনসেন্ট্রেশন প্লট করি, তাহলে আমরা এরকম একটা লিনিয়ার গ্রাফ পাবো তো? এখানে দেখো, এইখানে অ্যাবজর্বেন্স আর কনসেন্ট্রেশন এদের মধ্যে যদি আমি প্লট করি, তাহলে আমি এরকম একটা লিনিয়ার গ্রাফ পাবো, কারণ এখানে মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট এমনি একটা কনস্ট্যান্ট, আর পাথ লেংথকেও আমি 1 সেন্টিমিটার সেটা কনস্ট্যান্ট রাখছি। যতদূর পর্যন্ত এই অ্যাবজর্বেন্স আর কনসেন্ট্রেশনের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ মেইনটেইন হচ্ছে, ততদূর ল্যাম্বার্ট বিয়ার্স ল ফলো হচ্ছে, বা আরো স্পেসিফিক্যালি বিয়ার্স ল ফলো হচ্ছে। যতক্ষণ অবধি এই অ্যাবজর্বেন্স আর কনসেন্ট্রেশনের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ হচ্ছে, ততক্ষণ ল্যাম্বার্ট বিয়ার্স ল ফলো হচ্ছে, বা আরো স্পেসিফিক্যালি আমি বলবো কি হচ্ছে, বিয়ার্স ল ফলো হচ্ছে। হায়ার কনসেন্ট্রেশনে আমরা দেখতে পারি আর এই কার্সারটাকে ফলো করো, আর এই লিনিয়ার রিলেশনশিপটা থাকে না। তো দেয়ার ইজ আ ডেভিয়েশন, এই ধরনের একটা ডেভিয়েশন দেখা যায় from Lambert-Beer's law. Okay, there is a deviation from Lambert-Beer's law at higher concentration.
this deviation from Lambert-Beer's law, ওকে, এইটা যখন আসবে, এটা কেন আসবে সেটা আমি পরে কথা বলছি, তখন কিন্তু আর আমরা সেই অ্যাবজর্বেন্স ভ্যালুগুলোকে নিতে পারবো না। মানে অ্যাবজর্বেন্স ভ্যালু যদি কালচারটাকে ফলো করো এই জায়গার থেকে বেশি হয়ে যায়, যদি অ্যাবজর্বেন্স ভ্যালু এই জায়গার থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তখন কিন্তু আর আমরা ল্যাম্বার্ট-বিয়ার্স ল কে ঠিকঠাক ফলো করছে না। ফলে আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির এক্সপেরিমেন্টের জন্য কিন্তু ল্যাম্বার্ট-বিয়ার্স ল প্রয়োগ করতে পারবো না। তাহলে যতক্ষণ অ্যাবজর্বেন্স আর কনসেন্ট্রেশনের একটা লিনিয়ার রিলেশন আছে, ততক্ষণই আমি অ্যাবজর্বেন্স ভ্যালুকে ঠিক বলে গণ্য করব। যেই দেয়ার ইজ আ ডেভিয়েশন ফ্রম ল্যাম্বার্ট-বিয়ার্স ল, তার উপরে কিন্তু আর আমি অ্যাবজর্বেন্স ভ্যালুকে সঠিক বলে মানতে পারবো না। তখন কি করতে হবে না, কিছুই না, যে সলিউশনটা আমরা নিয়েছি, যার আমরা অ্যাবজর্বেন্স মাপছি, সেই সলিউশনটাকে ডাইলিউট করতে হবে, যাতে অ্যাবজর্বেন্স ভ্যালুটা আবার 1 এর নিচে বা এই লেভেলের নিচে চলে আসে। যে 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 আমরা যে সলিউশনটা নিয়েছি, যেটার অ্যাবজর্বেন্স মাপছি, সেটাকে আমরা ধরো 10 ফোল্ড মানে 10 টাইম ডাইলিউট করলাম, তাহলেই দেখবো যে অ্যাবজর্বেন্স ভ্যালুটা আবার এই যে জায়গাটা এটার নিচে চলে আসছে বা 1 এর নিচে চলে আসে। দিস ইজ হোয়াট উই ডু। লাস্টলি, এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা তোমরা ব্যবহার করেছো আর কি মাপার জন্য, ঠিক আছে? আমাকে একটু বলো তোমরা কটা কিউবেট ব্যবহার করো, কি এক্সপেরিমেন্ট করেছো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির, একটু আমাকে বলবে? অ্যামাইলেজ অ্যাক্টিভিটি করেছিলে তো? তাহলে ওইটায় যখন মেপেছিলে একটা কিউবেট ব্যবহার করেছিলে না দুটো কিউবেট ব্যবহার করেছিলে? স্যার দুটো। স্যার দুটো করেছিলাম। কত ন্যানোমিটারে মেপেছিলে? তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? কত ন্যানোমিটার? 540 ছিল। 540 ছিল। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই যে 540 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে তুমি কি করে ফিক্স করবে? মানে এই 540 ন্যানোমিটার, তুমি তো বলবে স্যার আমি তো ওখানে 540 টিপে দিয়ে এন্টার মেরে দিয়েছি, সেট ওয়েভলেংথ টিপেছি, 540 টিপে এন্টার মেরে দিয়েছি, কিন্তু মেশিনটা নির্দিষ্ট 540 ন্যানোমিটারেরই তরঙ্গ দৈর্ঘ্যের মনোক্রোম্যাটিক লাইট তোমাকে কি করে সাপ্লাই করছে, ভেবে দেখেছো কখনো? হ্যালো, ভেবে দেখেছো? মানে স্যার বুঝতে পারলাম না। মানে তোমার যদি 540 ন্যানোমিটারেরই লাইট দরকার হয়, ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের লাইট দরকার হয়, সেটা তুমি কি করে পাবে? মেশিন কিভাবে পাচ্ছ? এটা কখনো ভেবে দেখেছো যে মেশিনটা এক্স্যাক্টলি 540 ন্যানোমিটারেরই লাইট কিভাবে তৈরি করছে? খুব সোজা, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। তাহলে আমাদের যে স্পেকট্রোফটোমিটারটা আছে সেটা দুটো রেঞ্জে কাজ করে, একটা হচ্ছে ইউভি রেঞ্জে, একটা হচ্ছে ভিজিবল রেঞ্জে, ঠিক আছে? তাহলে আমরা এই স্পেকট্রোফটোমিটারের সাহায্যে, আবার বলছি, 190 ন্যানোমিটার থেকে 1100 ন্যানোমিটার, 190 ন্যানোমিটারের থেকে 1100 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের লাইট কিন্তু আমরা জেনারেট করতে পারি, 190 এর থেকে 1100। এবার 190 ন্যানোমিটার, এই নোট করো যে অন করে রেখেছো, 190 ন্যানোমিটারের থেকে মোটামুটি 190 ন্যানোমিটারের থেকে আমরা এই 350 ন্যানোমিটার এই অবধি আমরা ইউভির জন্য ব্যবহার করি। যাই হোক, ইউভি আরো বেশি, কারণ আমরা জানি ভিজিবল রেঞ্জ হচ্ছে গিয়ে মোটামুটি 400 থেকে 700 ন্যানোমিটার অনেকে বলে, আবার অনেকে বলে গিয়ে হচ্ছে 380 থেকে 750 ন্যানোমিটার। ভিজিবল রেঞ্জ 400 থেকে 700 ন্যানোমিটার অনেকে বলে 380 থেকে 750 ন্যানোমিটার। ইউভি রেঞ্জ হচ্ছে 10 ন্যানোমিটারের থেকে 380 ন্যানোমিটার। বাট আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে ইউভি রেঞ্জ ওই 190 এর থেকে 350 অবধি ব্যবহার করি। আমরা যদি ইউভি রেঞ্জের লাইট জেনারেট করতে চাই, তখন আমরা কি করব? এই D2 ল্যাম্প বা ডয়টেরিয়াম, ঠিক আছে, জানোই তো, প্রোটন, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, দ্যাট ইজ এই যে D2 ল্যাম্প, এই D2 ল্যাম্পের সাহায্যে আমরা লাইট তৈরি করব।
ঠিক আছে, আমরা যদি ইউভি রেঞ্জে বা আল্ট্রাভায়োলেট রেঞ্জে স্পেকট্রোফটোমিটারটা ব্যবহার করতে চাই, তাহলে আমরা এই ডয়টেরিয়াম ল্যাম্পের সাহায্যে লাইট তৈরি করব। আর আমরা যদি ভিজিবল রেঞ্জে স্পেকট্রোফটোমিটারটা ব্যবহার করতে চাই, তাহলে মোটামুটি 400 থেকে 700, তখন আমরা এই টাংস্টেন ল্যাম্পের সাহায্যে লাইট জেনারেট করব। ওখানে দেখবে লেখা আছে D2 আর তার তলায় W। ডাব্লুটা হচ্ছে টাংস্টেন ল্যাম্প আর D2টা হচ্ছে ডয়টেরিয়াম ল্যাম্প। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই ল্যাম্পগুলোকে একটু গরম হওয়ার সময় দিতে হয়, ঠিকঠাক লাইট জেনারেট, ঠিকঠাক ক্যালিব্রেশন ইত্যাদির জন্য। যার জন্য আমরা স্পেকট্রোফটোমিটারটা অন করে মোটামুটি 15 মিনিটের জন্য ছেড়ে দিই। এই 15 মিনিট কি হয় যে সবকিছু আর কি একটা স্টেবল হলো, লাইটটা গরম হলো, সবকিছু হলো, একটা প্রপার ক্যালিব্রেশন হলো। এইবার ধরো মৈনাক বলছে 540 ন্যানোমিটারের লাইট দরকার, তাহলে কিভাবে হবে? তখন এই টাংস্টেন ল্যাম্পটা অন হয়ে যাবে, কারণ ওটা ভিজিবল রেঞ্জে পড়ছে। এই টাংস্টেন ল্যাম্পের থেকে একটা আলো এই মিররের দ্বারা রিফ্লেক্ট হবে, এবং এই যে চৌকো বাক্সটা তোমরা দেখতে পাচ্ছ, খুব মন দিয়ে দেখবে, এটাকে বলছি গিয়ে হচ্ছে মনোক্রোম্যাটার। মানে এ মনোক্রোম্যাটিক লাইট তৈরি করবে, মানে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, নির্দিষ্ট ফেজের লাইট, পার্টিকুলার ওয়েভলেন্থ এন্ড পার্টিকুলার ফেজের লাইট। তাহলে এই লাইটটা এন্ট্রান্স স্লিটের সাহায্যে মনোক্রোম্যাটারে ঢুকছে, এবং এই মনোক্রোম্যাটারের মধ্যে এই ধরনের একটা গ্রেটিং আছে। হ্যাঁ, এটাকে কিছুই না, এই গ্রেটিংটাকে তুমি প্রিজম হিসেবে ধরো। তাতে কি হচ্ছে, এই যে লাইটটা, এই প্রিজম কি করে, একটা লাইটকে বিভিন্ন ওয়েভলেন্থে ভেঙে দেয়। প্রিজমের থ্রু দিয়ে যেই আমি যাচ্ছি, তখন কি হচ্ছে, একটা লাইট বিভিন্ন ওয়েভলেন্থে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, বাই ডিফ্র্যাকশন। তাহলে এইবারে এই প্রিজমের সাহায্যে, এখানে প্রিজম এখন আর ব্যবহার করা হয় না, এখন এই ধরনের গ্রেটিং ব্যবহার করা হয়। এইবারে আমি এক্সিট স্লিটটার ওয়েভলেন্থ সিলেক্ট করতে পারি, মানে আমি ঠিক 540 ন্যানোমিটারই সিলেক্ট করব, যাতে শুধু 540 ন্যানোমিটারের লাইট এখান দিয়ে বেরোবে। টাংস্টেন ল্যাম্প ভিজিবল লাইট তৈরি করলো মিররের সাহায্যে, সেটাকে আমি মনোক্রোম্যাটারে ঢোকালাম থ্রু এন্ট্রান্স স্লিট। মনোক্রোম্যাটারের মধ্যে এই ধরনের গ্রেটিং আছে, যেটা হচ্ছে প্রিজমের ইকুইভ্যালেন্ট, সে লাইটটাকে ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইটে ভেঙে দিল। এবার এই মনোক্রোম্যাটারের যে এক্সিট স্লিট, এটা আমি এমন ভাবে সেট করব যাতে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য 540 ন্যানোমিটার, ইন দিস কেস সেই লাইটটাই শুধু বেরোতে পারে। এটাকে তুমি 570ও রাখতে পারো, 500ও রাখতে পারো। অ্যাকর্ডিংলি এই এক্সিট স্লিটটা অ্যাডজাস্ট হবে যাতে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইটই বেরোয়। যে মুহূর্তে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইট বেরোলো, এরপর কি আছে না, এরপর আছে গিয়ে হচ্ছে আমাদের এই বিম স্প্লিটার। বিম স্প্লিটার কি করছে, তুমি তো বলেছিলে যে দুটো কিউবেট দেখেছো, তাহলে একটা কিউবেটে তোমার স্যাম্পল আছে, অন্য কিউবেটটা হচ্ছে রেফারেন্স, মানে তার মধ্যে শুধু তোমার যে বাফারটা সেটা আছে। কেন? বাফার কিছু অ্যাবজর্ব করছে কিনা, বা বাফার কোনো ধরনের অ্যাবজর্বেন্স বা শোষণ করছে কিনা, সেটাও কিন্তু দেখা আমাদের জন্য জরুরি। যার জন্য এই এক্সিট স্লিট থেকে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের লাইট বেরোলে কি হচ্ছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের লাইটকে এই যে বিম স্প্লিটার আছে, এই যে বিম স্প্লিটার আছে, এটি দুটো বিমে স্প্লিট করে দিচ্ছে বা ভাগ করে দিচ্ছে। 540 ন্যানোমিটারের যে লাইটটা এই মনোক্রোম্যাটারের এক্সিট স্লিট থেকে বেরোলো, বিম স্প্লিটার সেটাকে দুটো ডিফারেন্ট বিমে স্প্লিট করে দিচ্ছে। একটা বিম তার মধ্যে স্যাম্পলের থ্রু দিয়ে যাচ্ছে, এবং ফটো ডিটেক্টর সেটাকে ডিটেক্ট করছে। ওকে, আরেকটা বিম কি হচ্ছে, এই মিররের সাহায্যে আমরা সেটাকে রেফারেন্সের থ্রু দিয়ে পাস করাচ্ছি, এবং ফটো ডিটেক্টর ডিটেক্ট করছে। কেন রেফারেন্সের থ্রু দিয়ে পাস করাচ্ছি? কারণ তোমার স্যাম্পলটা যে বাফারে বা যে সলভেন্টে রয়েছে, সেটা কিছু অ্যাবজর্ব করছে কিনা, সেই সলভেন্টটা বা সেই বাফারটা, তোমার স্যাম্পলটা যে বাফার বা যে সলভেন্টে রয়েছে, সেই সলভেন্ট বা বাফারটা কিছু অ্যাবজর্ব করছে কিনা, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। যদি সলভেন্ট বা বাফারটা কিছু অ্যাবজর্ব করে, সেই অ্যাবজর্বেন্স ভ্যালুটা কিন্তু আমাদেরকে এই টোটাল স্যাম্পলের অ্যাবজর্বেন্স ভ্যালু থেকে মাইনাস করতে হবে, কারণ সেটা শুধু স্যাম্পলটাতে অ্যাবজর্ব করছে না, সেটা বাফার, মানে স্যাম্পলটা যে বাফারে রয়েছে সেটা কিছু অ্যাবজর্ব করছে। তাহলে সেই ভ্যালুটাকে আমাদের এই স্যাম্পলের যে
অ্যাবজর্বেন্স ভ্যালু আছে সেটা থেকে মাইনাস করতে হবে। ওকে, দ্যাট ইজ ওয়াই 2 GB হাই স্পিড ডেটা 90% খরচ হয়ে গেছে। ভেরি গুড। দ্যাট ইজ ওয়াই এই পার্টিকুলার ফটো ডিটেক্টর এই পার্টিকুলার রেফারেন্স আমরা ব্যবহার করছি এবং বিমটাকে দুটো ভাগে স্প্লিট করে দিচ্ছি। এই ডিটেক্টরটা তাহলে কি, রেফারেন্সের যতটা অ্যাবজর্বেন্স হচ্ছে সেটা ডিটেক্ট করছে, এই ডিটেক্টরটা কি, স্যাম্পলের যতটা অ্যাবজর্বেন্স হচ্ছে সেটা ডিটেক্ট করছে। এবার এইটা অটোমেটিক্যালি হয়ে যায় কারণ তোমরা অটো জিরো প্রেস করো। তো অটো জিরো কি না, এই বেসিক্যালি অটো জিরো করার উদ্দেশ্যই হচ্ছে ওই যে অটো জিরোটা প্রেস করো, এই রেফারেন্সে বাফার বা সলভেন্টের যে অ্যাবজর্বেন্সটা সেটাকে আগের থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি বা নেগেট করছি। আবার বলছি, অটো জিরোর কাজ হচ্ছে এই যে রেফারেন্স কিউবেটে বাফার বা সলভেন্টের যে অ্যাবজর্বেন্সটা সেটাকে আমি মেন এই স্যাম্পলের অ্যাবজর্বেন্স থেকে অলরেডি বাদ দিয়ে দুটোর মডারেশন করে দিচ্ছি, অটো জিরো করে দিচ্ছি। ফাইনালি এই দুটো ডিটেক্টরই কতগুলো ফোটন পাস করলো সেটা ডিটেক্ট করলো, তাহলে সেখান থেকে ইজিলি সে ডেটা প্রসেস করে দিতে পারছে যে কতটা অ্যাবজর্বেন্স হয়েছে। দুটো ডিটেক্টরই কতগুলো ফোটন পাস করলো সেটা ডিটেক্ট করলো এবং সেখান থেকে ইজিলি সে ডেটা প্রসেস করে বলে দিতে পারছে কতটা অ্যাবজর্বেন্স হয়েছে। এবং ফাইনালি তুমি এই আউটপুটটা যদি একটা কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকতো বা এই স্ক্রিনেও তুমি সেই আউটপুটটা পাবে। So this is the instrumentation of a UV visible spectrophotometer. Okay, এবার যদি কারোর কোনো ডাউট থাকে প্লিজ আস্ক দ্য কোয়েশ্চেন। কারোর কোনো ডাউট নেই? সব হ্যাঁ স্যার এটাকে ইউভি ভিজিবল স্পেকট্রোমি বলছে কেন? কারণ UV ইউভি বলছে রেঞ্জেও কেন? তো তুমি UV পাচ্ছ, তো- তুমি 190 থেকে 1100 অবধি পাচ্ছ। তো 190 থেকে 380 তো ওই রেঞ্জটা তো ইউভি, মানে এমনিতে 10 ন্যানোমিটারের থেকে মোটামুটি 380 400 ন্যানোমিটার অবধি আমরা ইউভি বলি। তো তুমি ইউভি রেঞ্জেও কাজ করতে পারো। ধরো তুমি মেপেছ গিয়ে হচ্ছে তোমার গ্লুকোজ 540 ন্যানোমিটারে ডিএনএস এর সাহায্যে। তুমি যদি প্রোটিন মাপে বা ডিএনএ মাপবে, সেটা তুমি কতই মাপবে? প্রোটিন তুমি 280 ন্যানোমিটারে মাপবে কিংবা ডিএনএ তুমি 260 ন্যানোমিটারে মাপবে। তা 280 260 এগুলো তো হচ্ছে গিয়ে তোমার ইউভি রেঞ্জ, তাই তো? মানে প্রোটিনের মধ্যে কোনো লাউরি টাউরি কিচ্ছু অ্যাড না করে শুধু প্রোটিন সলিউশন নিয়ে তুমি যদি 280 ন্যানোমিটারে মাপো তুমি মাপতেই পারো অ্যাবজর্বেন্স, কিংবা ডিএনএ এর ক্ষেত্রে 260 ন্যানোমিটারে কিচ্ছু না নিয়ে শুধু জলের মধ্যে বা বাফারের মধ্যে ডিএনএ সলিউশন নিয়ে তুমি মাপতেই পারো অ্যাবজর্বেন্স। তো তাহলে 280 260 এগুলো তো ইউভি রেঞ্জ, তাহলে এগুলো ইউভি রেঞ্জেও অ্যাবজর্ব করে এবং ভিজিবল রেঞ্জেও অ্যাবজর্ব করে। এই স্পেকট্রোফটোমিটারের সাহায্যে দুটোই রিড করে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার। এনি আদার কোয়েশ্চেন? ওকে, তো আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে কোনো ব্যাপার না, তোমরা স্বচ্ছন্দে একবার দেখে নাও ভিডিওটা, তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও তোমরা করতে পারো। অ্যান্ড আই এন্ড টুডেজ ক্লাস। অনেকে জয়েন করলে না সেটা কিন্তু